বিশ্বব্যাপী যেমন ঠিক তেমনই বাংলাদেশেও কিন্তু কিডনি রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশে প্রায় 40,000-এরও অধিক সংখ্যক মানুষের কিডনি বিকল হচ্ছে বা ফেলার হচ্ছে বা তারা ডায়ালাইসিস পর্যন্ত তাদেরকে নিতে হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু দিন দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা যা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনি রোগের কারণ এবং কিডনি বিকল প্রতিরোধে আমাদের কি করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র বিশ্বব্যাপী নয়, বাংলাদেশেও কিন্তু কিডনি রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার পেছনে বহুবিধ কারণ রয়েছে। প্রথমেই জানবো কি কি কারণ রয়েছে। বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে যে সংখ্যা আমরা 2 কোটি বলতাম, এখন কিন্তু বিভিন্ন পরিসংখ্যান থেকে যেটা উঠে আসছে সেই সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি, অর্থাৎ 3,80,00,000-এর উপরে। তো এটার কারণ আমরা যে সঠিক কারণ কি হতে পারে, যদিও সেগুলো মানে বিস্তারিতভাবে ফিল্ড পর্যায়ে স্টাডি করা হয় নাই, কিন্তু যে খণ্ড খণ্ড যে চিত্রগুলো আছে, স্টাডি যেগুলো আছে সেগুলো থেকে এবং বিভিন্ন দেশে আমাদের মতো যেখানে ক্লাইমেট বা আবহাওয়া যেখানে আছে সেই সব দেশে যে রোগগুলো নতুন নতুন যে কারণগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে কিডনি রোগের প্রধান কারণ এটা স্বতঃসিদ্ধ যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন ধরনের নেফ্রাইটিস। তো এর সাথে আরও অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের যে লাইফ স্টাইল আছে সেই লাইফ স্টাইলের সাথে জড়িত। যেমন অতি ওজন, যারা ওবেস থাকে বা যাদের ওজন বেশি, তাদের যারা ধূমপায়ী তাদের দেখা যায় এই ধূমপান থেকে সরাসরি কিডনির রক্তনালীগুলোকে ড্যামেজ করে। বংশগত কারণ তো আছেই, বংশে থাকলে তাদের জেনেটিক কারণে তাদের কিডনি রোগ হতে পারে। আবার যাদের দেখা যায় বারে বারে কিডনিতে ইনফেকশন হয়, ঠিকমতো চিকিৎসা করলো না, তাদের হতে পারে। কিডনিতে পাথর আছে, চিকিৎসা হলো না, সেজন্য হতে পারে। বিভিন্ন ধরনের ঔষধ যেগুলো খেয়ে থাকে, বিশেষ করে বেদনানাশক ওষুধ যেগুলো আছে সেগুলো যদি দীর্ঘদিন খাওয়া হয় অথবা ওভারডোজে খাওয়া হয় অথবা বেশি করে খাওয়া হচ্ছে, তখন তার ডিহাইড্রেশন আছে অথবা পর্যাপ্ত পানি খায়নি, তাহলে কিন্তু এগুলোর জন্য, এই ওষুধের জন্য আমাদের অনেক রুগীদের দেখা যায় যে কিডনি নষ্ট হচ্ছে বা কিডনি বিকল হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের তো চারিপাশে অসংখ্য সংক্রমণ আছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে নতুন যে আরও কারণগুলো যেগুলো বেরিয়ে আসতেছে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটা যেটা আমাদের আগে খুব একটা এগুলো নিয়ে চিন্তা ভাবনা আমরা করিনি, সেটা হলো যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বিশ্বব্যাপী, উত্তপ্ত হচ্ছে বিশ্ব, এবং দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য আস্তে আস্তে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ইম্প্যাক্ট কিন্তু প্রথমে পড়বে যে দেশগুলো গরম বা যে দেশে গরম আছে, আমাদের মতো দেশ যারা আছে, বিশেষ করে বাংলাদেশ এবং এই রিজনের দেশগুলো আছে, আফ্রিকার কিছু দেশ আছে, ঠিক তারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড। কিন্তু যারা বরফের দেশে আছে তারা কিন্তু প্রথম দিকে তারা খুব অ্যাফেক্টেড হচ্ছে না, যার জন্য এই জলবায়ুর পরিবর্তনেও আমাদের এফেক্ট হচ্ছে। এবং এখানে যে গরম হয় সেই গরমজনিত কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিডনি রোগ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে গরমে যারা কাজ করেন তখন তাদের প্রচুর ঘাম হয় এবং ঘাম হওয়ার জন্য শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, এবং আমাদের কিডনি তো নিয়ন্ত্রণ করে এই পানি, এবং আমাদের এই যখনই দেখা যায় যে আমার শরীর থেকে পানি কমে যাচ্ছে তখনই কিডনি কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে পানি বের করে দিলে তো ডিহাইড্রেশন, আরও পানির শূন্যতা হবে। সেজন্য যারা মাঠে ঘাটে কাজ করে, বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা যারা রিক্সা চালায়, যারা মিডল ইস্টে কাজ করে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে যেখানে প্রচণ্ড গরম থাকে, সেখানে যদি তারা পর্যাপ্ত পানি না খায়
তাহলে যতক্ষণ কাজ করে তখন দেখা যায় একটা পানির শূন্যতা হয়, এবং পানির শূন্যতার জন্য একটু আকস্মিক কিডনি রোগ আমরা যেটাকে বলি সেটা হয়, এবং সেটা অল্প অল্প করে হচ্ছে, কিন্তু যতবার আক্রান্ত হচ্ছে ততবার আমাদের যে এই যে দুইটা কিডনিতে 24 লক্ষ ছাঁকনি আছে সেগুলোর কতগুলো ড্যামেজ হচ্ছে। ড্যামেজ হতে হতে এক সময় দেখা যায় তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। তাছাড়াও যে কৃষক ভাইয়েরা মাঠে কাজ করে, যারা বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড অর্থাৎ পোকামাকড় মারার যে বিষগুলো, ঘাস মারার যে বিষ যারা ছিটায়, সেগুলোর কারণেও কিন্তু কিডনি আক্রান্ত হয়। তাছাড়া ভেজাল খাদ্য আমাদের দেশের এটা একটা বড় সমস্যা, যে আমরা কলা পাকানোর জন্য সেটা কার্বাইডে ডুবিয়ে দিই, আমরা ফল রক্ষণাবেক্ষণ করার জন্য সেগুলো দেখা যায় যে ফরমালিন ইউজ করা হয়, বিভিন্ন খাবারের একদম চকমকে দেখার জন্য, আকর্ষণ করার জন্য কাপড়ের রং পর্যন্ত মিশিয়ে দেয়। এইভাবে কোনো না কোনো ক্ষেত্রেই দেখা যায় ভেজাল আছে, এগুলো কিন্তু আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তো তাছাড়া আমাদের যে লাইফস্টাইলের জন্যও আমাদের কিডনির ক্ষতি হয়, আমাদের হেলদি লাইফস্টাইল যদি মেনটেন না করি সেজন্য আমাদের কিডনির ক্ষতি হচ্ছে। কিন্তু গরমের মধ্যে যে জিনিসটাকে বেশি করে সচেতন করতে চাই সবাইকে, যে সেটা জাস্ট এই গরমে শুধু যদি আমরা আমি বলবো যে আমাদের গরম কিন্তু আমাদের শত্রু না, আমাদের সচেতনতার যে অভাব, এই অজ্ঞতাই হলো আমাদের শত্রু। কাজে আমরা যদি জানতে পারি যে কি গরমে কি ঘটতেছে এবং কিভাবে সেটাকে আমাদের কিডনির সমস্যা করছে, এবং তার যদি আমরা প্রতিকার ব্যবস্থা নেই, তাহলে আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি, এবং সেগুলোই আমরা জানানোর মনে হয় আমাদের চেষ্টা করা উচিত। এবছর বিশ্ব কিডনি দিবসের থিমটা কিন্তু একটু ভিন্ন, যেটা জলবায়ু বা আমাদের পৃথিবী কেন্দ্রিক, সেটা একটু আপনার কাছে জানতে চাই যে কেন আসলে এই ধরনের থিম সেট করা হয়েছে। আমাদের স্লোগান ছিল সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরণী। এখানে সবার জন্য সুস্থ কিডনি, আমরা চাই যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর আমাদের কাছে কিডনিও বিকল হয়ে অসহায় হয়ে আমাদের কাছে না আসুক। আমরা চাই মানুষ সবাই যদি আমরা একটু সচেতন হই, সাবধান হই, আগে থেকে যে কারণে কিডনি রোগ হয় সেগুলো সম্পর্কে সচেতন থাকলে প্রাথমিক অবস্থায় কিডনি রোগ হওয়ার আগেই তা আমরা প্রতিরোধ করতে পারি, আমরা শুধু লাইফস্টাইল মডিফিকেশন করে। এবং সেই সাথে যদি হয়ে যায় তাহলে আর্লি ডিটেকশন হলে তার যে খারাপের দিকে যাচ্ছে সেটা গতিটাকে থামিয়ে দিতে পারি। তো সেজন্যই আমরা সচেতন করতে চাই। কিন্তু এই সচেতনতার সাথে একটা কথা আসছে যে বাঁচাও ধরণী, এই কথাটা আসছে কেন? এটাতে যে বিশ্ব যে গরম হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটা যে আমাদের কিডনিকে এফেক্ট করতেছে, এবং সেই ধরনী যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না। সেই জন্য বলা হয়েছে এই ক্লাইমেট চেঞ্জের যে হচ্ছে সেটাকে থামিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেটা আমাদের করতে হবে। তা আমাদের জানতে হবে যে ক্লাইমেট চেঞ্জ আমাদের কীভাবে এফেক্ট করে। ক্লাইমেট চেঞ্জের জন্য উত্তপ্ত হচ্ছে, তো উত্তপ্ত যদি হয় তাহলে কি হয়, তাহলে যে বললাম যে যারা গরম হলে তাহলে আমরা ঘাম হয়, কিডনি আকস্মিক কিডনি বিকল হয়ে যায়। হিট ওয়েভে দেখা যায় যে অসংখ্য মানুষ যারা মাঠে ঘাটে রোদে কাজ করে তারা তাদের ডিহাইড্রেশন থেকে কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসে। আবার দেখা যায় যে তাপমাত্রা বেড়ে গেলে ঝড় ঝঞ্ঝা, টর্নেডো, তাণ্ডব এগুলো বেড়ে যায়। এই তাণ্ডব বাড়লে আমাদের এফেক্ট দুই ধরনের হয়। একটা হলো যে যারা কিডনি ডায়ালাইসিস করছে, কিডনি রোগী অলরেডি আছে, তাদের যে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ার জন্য সময় মতো ডায়ালাইসিস করতে না পারলে তার মৃত্যু হয়। কিডনি বিকলের জন্য 1 দিন 2 দিন ডায়ালাইসিস মিস করলে মানুষের মৃত্যু হতে পারে। অন্যদিকে দেখা যায় যে যখনই একটা তাণ্ডব হয়ে যায় তারপরে কিন্তু একটা বন্যা হতে পারে, মানুষের থাকার ঘরবাড়ি পরিবেশ নষ্ট হয়। তো এই সমস্ত কারণে অসংখ্য ধরনের সংক্রামক ব্যাধি সেগুলো বেড়ে যায়, সুপেয় পানি সেগুলোর অভাব ঘটে, সেখান থেকে ডায়রিয়া, কলেরা এগুলো হয়। আবার অন্যদিকে দেখা যায় যে মশা বেড়ে যায়, মশা বেড়ে গেলে তার সাথে ডেঙ্গু, মশা বেড়ে গেলে তার সাথে চিকনগুনিয়া, এই ধরনের রোগগুলো বেড়ে যায়। তাছাড়া কমিউনিকেবল অন্যান্য যে সমস্ত রোগ সেগুলো বেড়ে যায়। ওগুলোর জন্য কিন্তু আবার আমাদের কিডনি নষ্ট হচ্ছে। তো একটার সাথে আরেকটা আমাদের সম্পর্কিত। আবার যদি দেখা যায় ক্লাইমেট চেঞ্জ হয় তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে আমাদের যে খাদ্যদ্রব্য যেগুলো আছে সেই সেগুলোর সাপ্লাই, সেগুলোর উৎপাদন সেগুলো কমে যাবে। সেগুলো কমে গেলে আমাদের ম্যালনিউট্রিশন হবে। যদি ম্যালনিউট্রিশন হয় তাহলে কি হবে? তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং সেই জন্য দেখা যায় আমাদের কিডনি সহ অন্যান্য যত ধরনের রোগ আছে সব এগুলো বেড়ে যায়।
স্যার, আপনি বলছিলেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে এফেক্ট পড়ে কিডনির উপরে। আমরা ভবিষ্যতে আসলে কিভাবে জলবায়ু পরিবর্তন বা এটার উপরে কাজ করতে পারলে আমরা কিডনির রোগীদের সংখ্যাটা কমাতে পারি? যারা জলবায়ু নিয়ে কাজ করছেন তারা কিন্তু আমাদের কতগুলো মানে বিস্ময়কর তথ্য আমাদের দিচ্ছেন যে বিগত যদি আমরা 1000 বছর চিন্তা করি, এর মধ্যে কিন্তু জলবায়ুর মানে অ্যাভারেজ টেম্পারেচার যে খুব বেশি বাড়ছে তা না, সেটা 1.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা এই যে টেম্পারেচারটা বেড়ে গেছে গড় সেটা কিন্তু বিগত 60-70 বছরে, অর্থাৎ যখন সমস্ত বিশ্ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতেছে তখন থেকে তার ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে। কিন্তু যারা জলবায়ু বিশারদ তারা বলছেন যে আগামী এই 50 সালের মধ্যে টেম্পারেচার আরও এই অল্প সময়ের মধ্যে 25 বছরের মধ্যে, অর্থাৎ এখন যারা ভূমিষ্ঠ হচ্ছে ওরা যুবক হতে হতে দেখবে যে টেম্পারেচার আরও 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে, এবং এটা এভাবে চলতে থাকে তাহলে সেটা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। যদি এরকমভাবে টেম্পারেচার বেড়ে যায় তার ইম্প্যাক্ট, এটা কিন্তু গড় টেম্পারেচার সমস্ত পৃথিবীর, যেগুলো আমেরিকা কানাডা যেগুলো বরফ পড়ে থাকে তাদের সহকারে। কিন্তু আমি আবার বলছি যে আমাদের মতো গরমের দেশ যেগুলো, সবচেয়ে ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর বেশি পড়বে, এবং সেই ইম্প্যাক্টের জন্য কী হবে, যেমন সমুদ্রের পৃষ্ঠার যে উচ্চতা সেটা বেড়ে গেলে আমাদের একটা বিরাট অংশ পানির নিচে চলে যাবে, লবণাক্ততা বেড়ে যাবে, লবণযুক্ত পানি খেলে আমাদের উচ্চ রক্তচাপ হয়, প্রেশার বেড়ে যাবে, খাদ্য উৎপাদন সেগুলো বন্ধ হয়ে যাবে। যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে গাছপালা সব মরে যাবে, মরুভূমি হয়ে যাবে, শস্য উৎপাদন, প্রাণী যেগুলোর উপর আমাদের জীবন, মাছ বলেন মাংস বলেন, আমরা এগুলো খেয়েই তো বেঁচে থাকি, এবং শাকসবজি ফলমূল এগুলো খেয়ে বেঁচে থাকি, সমস্ত কিছুর উৎপাদন কমে যাবে। তাহলে আমাদের তখন মৃত্যু আমাদের হাতছানি দিবে যাদের এখন ভূমিষ্ঠ হচ্ছে তাদের সময়েই। সেই জন্য এই জলবায়ু যে পরিবর্তন, এটার জন্য আমাদের সোচ্চার সবাইকে হতে হবে, এবং নিজেদের উদ্যোগী হতে হবে আমাদের নিজের লেভেল থেকে, যে এটাকে ঠেকানোর প্রধান উপায় হলো যদি আমরা গাছ লাগাই এবং সবুজায়ন করতে পারি, এবং দ্বিতীয়ত কার্বন ইমিশন যেটা হচ্ছে এটাকে যতটা ঠেকানো যায়। কার্বন ইমিশন ঠেকানোর জন্য যেমন নেদারল্যান্ডে তারা কিন্তু, আমি যে সেখানে তাজ্জব বনে গেছি যে সেখানে সাইকেলের যে গ্যারেজ, যে কোনো আপনার বন্দরে যান, যে কোনো যান, দেখবেন যে গাড়ির চেয়ে অনেক বিশাল বড় হলো সাইকেলের গ্যারেজ, বাইসাইকেল, তারা সাইকেল চালাচ্ছে। এবং তাদের শহরের দেখা যাবে আমস্টারডামে যান, যেখানে যান দেখবেন যে ওদের একদম রাস্তাগুলো করা হয়েছে সাইকেল চালানোর জন্য, বড় বড় পরিবেশ দূষণকে রোধ করার জন্য। এবং সেজন্য কিন্তু তাদের গড়াইও বেশি এবং তাদের হাইট এখন বেশি, এবং ওদের রোগ বালাই তাদের কমে আসছে। তো আমাদের উচিত হলো যে এই মানে গাড়ি ঘোড়ার থেকে এখন প্র্যাকটিস করা হলো যে কাছে পিছে যতদূর আমরা যেতে পারি। এখন তো তেলেরও ক্রাইসিস চলতেছে, এখন থেকে আমরা প্র্যাকটিস করি যে আমরা হেঁটে যাব, আমরা সাইকেল চালিয়ে যাব, আমরা যতটা পারি আমরা গাড়ি কম ইউজ করব। তো এটা একটা, যে আমরা কার্বন ইমিশন করব না। 2 নম্বর হলো প্রচুর পরিমাণে গাছ লাগাবো। গাছ কি করে, আমাদের অক্সিজেন দেয়, যেটা আমাদের জীবন। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অতিরিক্ত ওজন, মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের
অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে, খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের, এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে। তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনার যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন। স্যার, আপনার কাছে এখন জানতে চাইবো, যেমন তো আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি রোগটাকে প্রতিরোধ করার জন্য জলবায়ু পরিবর্তনে এখানে আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি গাছ লাগানোর কথা বলছিলেন, তার পাশাপাশি আমরা আসলে আর কি করতে পারি? আমরা যদি এই জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদের ব্যক্তিগত লেভেলে আমাদের যেটা করতে হবে যে সেটা একদিকে হলো যে গাছ লাগানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের নিজেরা যাতে কার্বন ইমিশন কম করি, এবং পাশাপাশি সমস্ত বিশ্বের কাছেই আমাদের এই আবেদন করতে হবে, এবং সরকারিভাবে সরকার এবং সমাজ সবাইকে মিলে তারা যেন এই কার্বন ইমিশনকে আস্তে আস্তে জিরোতে নিয়ে আসে এবং এর বিকল্প ব্যবস্থা যেন সবাই করে। না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। দ্বিতীয়ত যেটা যে এই যে জলবায়ু পরিবর্তনের তার যে ইম্প্যাক্ট আমাদের উপর সরাসরি যেটা আসছে, সে থেকে বাঁচার জন্য আমাদের যারা মাঠে ঘাটে যারা কৃষক ভাইরা কাজ করেন তাদের জন্য বলবো যে আপনারা যখন কাজ করবেন পর্যাপ্ত পরিমাণে আপনারা পানি পান করবেন। সেই সাথে দেখা যায় ঘামের সাথে লবণ চলে যায়, তাহলে অনেক সময় দেখা যায় যদি একদম তাদের মাথা ঘোরাচ্ছে, দাঁড়ালেই মাথা চক্কর দিচ্ছে, অর্থাৎ প্রেশার কমে যায় তখন এটা হয়। তাদের দরকার পড়লে খাবার স্যালাইন অথবা চিনি, লবণ চিনির যে পানি যেটা সেটা, অথবা ডাবের পানি, সেগুলো তাদের খেতে হবে। তাদেরকে প্রচণ্ড গরম সেখানে এড়িয়ে চলতে হবে। যদি কারো ডায়রিয়া, বমি এগুলো যদি হয় তাহলে সাথে সাথে তাদের খাবার স্যালাইন তাদের সেগুলো খেতে হবে। এর মধ্যে যে মশা যে আক্রমণ করে এবং মশার দ্বারা অনেক ধরনের রোগ যেগুলো ছড়িয়ে যায়, সেজন্য তারা মশারি খাটিয়ে সবসময় শুবে, মশায় যেন কামড় না দেয়, এবং সে সাথে যেখানে জলাবদ্ধতা থাকে, পানি জমে থাকে, সেখানে মশার জন্ম হয়, সেগুলোকে আমাদের যাতে না হয় সেজন্য প্রত্যেককে আমাদের সচেতন হতে হবে। যখন বন্যা যখন হয় সেই সময় যেন আমরা সুপেয় পানি খাওয়ার চেষ্টা করি, কিছু না হলেও যেন যে পানিটা আছে আমরা ফুটিয়ে যেন আমরা খাই, তাহলে আমরা কলেরা, ডায়রিয়া এগুলোকে প্রতিরোধ করতে পারবো। আর যদি ডায়রিয়া, কলেরা এগুলো হয়েই যায় তাহলে পরিবর্তন করে এবং ব্যক্তিগতভাবে সচেতন থাকতে চেষ্টা করতে হবে। আমরা অনুষ্ঠানের স্যার একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটা আস্তে আস্তে কিন্তু ছড়াতে থাকে, আর এন্ডোমেট্রিওসিসের ঝুঁকিতে রয়েছে অবশ্যই, কিন্তু এই সংখ্যাটা হয়তো আগেও ছিল, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখন সামাজিক প্রেক্ষাপটে আমরা একটু দেরিতে বাচ্চা নেই, এটা একটা এন্ডোমেট্রিওসিসের কারণ। আমাদের দেরিতে বিয়ে হচ্ছে এবং বাচ্চা নিতে যেহেতু ডিলে হচ্ছে, এই কারণে কিন্তু এন্ডোমেট্রিওসিসের ঝুঁকিটা বাড়ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।